এমপিসি সর্বসম্মতিক্রমে পলিসি রেট 5.25 এ স্থির রাখার এবং এই বিষয়ে কোনো পরিবর্তন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কমিটির অন্যতম সদস্য প্রফেসর রাম সিংহ পলিসি রেটে পরিবর্তন না হওয়ার ফলে একে সহায়ক করে তোলার উপরে জোর দিয়েছেন, যা তিনি গতবারও করেছিলেন। এই দিক থেকে দেখলে ভোটের ফল ছিল 5-1। অন্যদিকে সুদের হার 5.25 এ অপরিবর্তিত রাখার বিষয়ে সিদ্ধান্ত ছিল সর্বসম্মত। আপনি যদি বর্তমান পলিসিতে গৃহীত প্রধান ইকোনমিক প্রজেকশনের দিকে তাকান, তাহলে দেখবেন ইনফ্লেশন প্রজেকশনে কিছু ঊর্ধ্বমুখী সংশোধন হয়েছে। যেমন আপনি যদি এখন ইনফ্লেশন প্রজেকশন দেখেন, অর্থবর্ষ 26-এর Q4-এ তা 30 বেসিস পয়েন্ট বেড়ে 2.9 থেকে 3.2% হয়েছে। অর্থবর্ষ 27 এর দিকে তাকালে মূলত প্রথমার্ধে 10 বেসিস পয়েন্ট বৃদ্ধি দেখা যাবে। অর্থবর্ষ 27-এ সিপিআই পূর্বাভাসে প্রথম কোয়ার্টারে ইনফ্লেশন প্রজেকশন ঊর্ধ্বমুখী সংশোধন করে 3.9 থেকে 4% করা হয়েছে এবং দ্বিতীয় কোয়ার্টারে প্রজেকশন 4% থেকে বাড়িয়ে 4.2% করা হয়েছে। আরবিআই কেন ইনফ্লেশন এস্টিমেট দিয়েছে? তার অন্যতম কারণ লো বেস এফেক্ট, কারণ গত বছরের ঠিক এই সময়ে ইনফ্লেশন অনেক কম ছিল, যার ফলে সামান্য বেস এফেক্ট হয়েছিল এবং এই জন্যই ইনফ্লেশন বাড়ছে। যদিও মাসে মাসে খুব বেশি পরিবর্তন হচ্ছে না, কিন্তু শুধুমাত্র এর বেসের জন্য ইনফ্লেশন বাড়ার সম্ভাবনা রয়েছে। ইনফ্লেশন বাড়ার আশঙ্কা থাকলেও আসল সংখ্যা দেখলে দেখবেন প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার আরবিআই এর 4% টার্গেটের কাছেই রয়েছে। তাই সব মিলিয়ে আমরা আশা করছি যে আরবিআই এই ইনফ্লেশন প্রজেকশন নিয়ে স্বস্তিতে থাকবে এবং পলিসি রেটের হার আরও দীর্ঘ সময়ের জন্য কম রাখবে। দ্বিতীয়ত, যদিও আরবিআই এর অর্থবর্ষ 27 তৃতীয় কোয়ার্টারের জন্য ইনফ্লেশন প্রজেকশন দেওয়ার কথা ছিল, আমরা জানি 12 ফেব্রুয়ারি একটি নতুন সিপিআই সিরিজ আসছে, যা 2024 সালের সর্বশেষ হাউসহোল্ড কনজিউমার এক্সপেন্ডিচার সমীক্ষার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং মনে করা হচ্ছে যে এটি ফুড ইনফ্লেশনের ওয়েটেজ কমাবে এবং কোল ইনফ্লেশনের ওয়েটেজ আরও বাড়াবে। এমনকি ফুড ইনফ্লেশনের মধ্যেও অনুমান করা হচ্ছে আনাজের ওয়েটেজ কমানো হবে এবং প্রোটিন জাতীয় অন্যান্য খাদ্যদ্রব্যের ওয়েটেজ বাড়ানো হবে। তাই সব মিলিয়ে ইনফ্লেশনের গতিপথ, ইনফ্লেশনের প্রকৃতি কিছুটা সংশোধিত হবে এবং এই জন্য আরবিআই উল্লেখ করেছে যে তারা সম্ভবত নতুন ইনফ্লেশন সিরিজ শুরু করার পর এপ্রিল মাসে পুরো বছরের পূর্বাভাস দেবে। আর এর সাথে গ্রোথ এস্টিমেটের দিকেও দেখা দরকার। আমরা জানি আমেরিকা ভারত বাণিজ্য ট্রেড সম্পর্কিত রেজলিউশনের পরে আরবিআই নীতি ঘোষণা করেছিল। আমরা পরবর্তী স্লাইডগুলোতে এই বিষয়ে আরও বিস্তারে আলোচনা করব। কিন্তু আমরা জানি গত 6 মাসে ভারতকে খুবই উচ্চ শুল্ক 25%-এর সঙ্গে আরও 25% জরিমানা দিতে হচ্ছিল, কারণ ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছিল। কার্যত ভারতের জন্য কার্যকর স্তরে শুল্কের পরিমাণ ছিল 50% এবং কিছু পণ্যে এই কার্যকর শুল্কের হারে ছাড় দেওয়া হয়েছিল, যেমন ফার্মা ও টেলিফোন। ভারতের জন্য কার্যকর শুল্কের হার ছিল 32.9%, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ ছিল। তাই যখন আমেরিকা ভারত ট্রেড ডিলের রেজলিউশন হিসেবে 18% হার ঘোষণা করা হলো এবং ভারতও তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিল, এর ফলে এই জরিমানা উঠে যাবে। মোটামুটি ধারণা করা হচ্ছিল যে এর ফলস্বরূপ বৃদ্ধির গতি কিছুটা বাড়তে পারে এবং ভারত জানুয়ারিতে ইউরোজোনের সঙ্গে এফটিএ সই করেছে। তাহলে এখন আপনার কাছে একটি খুব সংগঠিত বাজার আছে, যেটা হলো এফটিএ। ইতিমধ্যেই যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপের সঙ্গে এবং এখন আমেরিকার সঙ্গেও বাণিজ্য চুক্তি হয়েছে। তাই এ কারণেই আরবিআই এর আত্মবিশ্বাস কিছুটা বেশি যে অর্থনৈতিক কার্যকলাপ ভালোই চলছে। এই সব বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে অর্থনৈতিক কার্যকলাপ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। যদিও আমেরিকা ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা নিয়ে কিছু ধোঁয়াশা ছিল, তাই আরবিআই আমেরিকার বিষয়টি বিবেচনায় নিয়ে বৃদ্ধির পূর্বাভাসে কোনো পরিবর্তন আনেনি। তবে মোটামুটি তারা ইউরোসফটের সঙ্গে স্বাক্ষরিত এফটিএকে হিসেবের মধ্যে রেখেছে।
অর্থবর্ষ ২৭-এর প্রথম দুটি কোয়ার্টারে বৃদ্ধির লক্ষ্যমাত্রা ০.২% করে সংশোধন করেছে। অর্থবর্ষ ২৭-এর প্রথম কোয়ার্টারে এটি ৬.৭ থেকে ৬.৯% এবং দ্বিতীয় কোয়ার্টারে ৬.৮ থেকে ৭% হয়েছে। এই পলিসি ঘোষণার আগে বন্ড বাজার আশা করছিল যে আরবিআই সিআরআর কমাবে বা আরও লিকুইডিটি বৃদ্ধির ব্যবস্থা নেবে। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। বাজার কেন আশা করছিল যে আরবিআই এই পলিসিতে কিছু লিকুইডিটি বৃদ্ধির ব্যবস্থা নেবে তার অন্যতম কারণ হল মানি মার্কেটের রেট খুবই টাইট ছিল। তাই যারা মানি মার্কেট রেট ট্র্যাক করছেন বা শুধু শুনছেন তাদের জন্য বলছি, গত এক বছরে সিডি রেট ৬.৮ থেকে এক লাফে বেড়ে ৭.২% পর্যন্ত চলে গেছে জানুয়ারি মাসে। তাই মানি মার্কেট রেট উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এবং সাধারণত এটা জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টারে ঘটে যখন ক্রেডিট গ্রোথে হঠাৎ স্পাইক দেখা যায়। বিনিয়োগকারীরা আশা করছিলেন যে আরবিআই লিকুইডিটি নিয়ে কিছু পদক্ষেপ ঘোষণা করবে, কারণ একেবারে উচ্চ স্তরে এই ইল্ডগুলো অনেকটাই বেশি হয়ে গেছে। একটা ধারণা দিতে গেলে গত বছরে যখন পলিসি রেট ছিল ৬.৫%, তখন এক বছরের ইল্ড রেট ছিল প্রায় ৭.৫%। এখন পলিসি রেট ৬.৫% থেকে কমে ৫.২৫% হলেও সিডি রেট হল মাত্র ৭.২%, তাই খুব একটা পার্থক্য নেই। ব্যাংক ও বাজারে অংশগ্রহণকারীরা আশা করেছিল যে আরবিআই লিকুইডিটি নিয়ে কিছু বলবে, কিন্তু তারা মূলত সবকিছুই অপরিবর্তিত রেখেছে এবং তারা বাজারকে আশ্বস্ত করেছে যে বাজারের যখনই প্রয়োজন হবে তারা সব ধরনের উৎপাদনশীল উদ্দেশ্যে লিকুইডিটি প্রদান করবে। সেটা ওয়েমো হোক, সেটা এফএক্স প্রাইস অ্যান্ড সোয়াপ হোক কিংবা বিআরআর নিলাম হোক, আরবিআই লিকুইডিটি দিতে প্রস্তুত। কিন্তু আরবিআই মনে করেছে সম্ভবত লিকুইডিটি ইতিমধ্যেই যথেষ্ট উন্নত হয়েছে। মাত্র ৬০,০০০ কোটি টাকা থেকে এখন এটা বেড়ে ৩ লাখ কোটি টাকা হয়ে গেছে। তাই হয়তো বাজারকে আরও চাঙ্গা করতে আরবিআই এর ওয়েমো করার দরকার নেই। এই কারণেই আমরা শুক্রবারও বন্ড ইল্ডে কিছুটা বৃদ্ধি দেখেছি, যখন বন্ড ইল্ড ৫ থেকে ৬ বেসিস পয়েন্ট বেড়ে গিয়েছিল। তাই ১০ বছরের বন্ড ইল্ড ৬.৬৮ থেকে সরাসরি ৬.৭৫ এ পৌঁছে গিয়েছিল, কারণ বাজারে অংশগ্রহণকারীরা আশা করেছিল যে আরবিআই ইকুইটি নিয়ে পদক্ষেপ করবে, যা আমাদের মতে আরবিআই মনে করছে যে তারা ইতিমধ্যেই যথেষ্ট করেছে। বর্তমান ওভারনাইট রেট দেখলে দেখবেন এটা ইতিমধ্যে ৪.৫ আছে, যেখানে পলিসি রেট ৫.২৫। তাই ইন্টারব্যাংক মার্কেটে ওভারনাইট রেট ইতিমধ্যেই পলিসি রেটের থেকে ৭৫ বেসিস পয়েন্ট কম রয়েছে। এই কারণেই সম্ভবত আরবিআই লিকুইডিটি সংক্রান্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু তারা বাজারকে আশ্বস্ত করেছে যে যখনই লিকুইডিটিতে কোনো ঘাটতি হবে, আরবিআই তার সব অপারেটিং চ্যানেলের মাধ্যমে লিকুইডিটি সরবরাহ করবে। তাহলে সংক্ষেপে এই হলো মূল পলিসি। ধন্যবাদ। মূলত সবকিছুই স্থিতিশীল রয়েছে। পলিসির দিক থেকে কোনো বদল হয়নি। পলিসি রেট ৫ কোয়ার্টারেই ছিল। ইনফ্লেশন উপরের দিকে সংশোধন করা হয়েছে, তবে আরবিআই স্বস্তি পেয়েছে কারণ বেশিরভাগটাই বেস এফেক্টের কারণে, নতুন করে মূল্যবৃদ্ধির চাপে নয়। বৃদ্ধির দিক থেকে আরবিআই ইউরোপ ও অন্যান্য দেশের সঙ্গে স্বাক্ষরিত এফটি থেকে স্বস্তি পেয়েছে এবং তাই রপ্তানিতেও আরবিআই এর স্পেকট্রাম বৃদ্ধির আশা রয়েছে। এই কারণে বৃদ্ধির সংখ্যাগুলো বাড়ানো হয়েছে। কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, বাজার যেখানে আরবিআই এর নীতি ও পূর্বাভাসের দিকে তাকিয়ে থাকে, সেখানে আমাদের আরবিআই এর নীতিকে নিয়ন্ত্রক দিক থেকেও মূল্যায়ন করা দরকার। পাশাপাশি ব্যাংকগুলোকে ক্রেডিট গ্রোথে সহায়তা করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। যদি এই আরবিআই পলিসি দেখেন, এতে রিট ভিত্তিক ঋণদানে কিছু নতুন সংস্কার আনা হয়েছে। আরবিআই ব্যাংকগুলোকে রিটে ঋণ দেওয়ার অনুমতি দিয়েছে। তাহলে এখন পর্যন্ত বর্তমান নিয়ম অনুযায়ী ব্যাংকগুলো সরাসরি রেপোতে বিনিয়োগ করতে পারে না, তাই তারা এসপিবি স্তরে ঋণ দিতে পারে। কিন্তু তারা রিট সংস্থার বন্ড কিনতে পারে না। এখন এই পলিসির মাধ্যমে আরবিআই ব্যাংকগুলোকে রিট এন্টিটি কেনার অনুমতি দিয়েছে, যা রিট বাজারে লিকুইডিটি বাড়াবে এবং রিট বন্ডের মার্জিন কমবে। সামগ্রিকভাবে এসএমই লেন্ডিং ক্ষেত্রে আরবিআই এর পক্ষ থেকে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।
এসএমই ঋণদানের ক্ষেত্রে আরবিআই কোল্যাটারাল ফি লিমিট 10 লাখ থেকে বাড়িয়ে 50 লাখ করেছে। গত ৩-৪ বছরে দেশের অর্থনীতির আকার যেমন বেড়েছে, তেমনি এমএসএমইর আকারও বেড়েছে, আর সেই কারণেই তারা সেই স্তরে সীমা বাড়িয়েছে। আর সেই কারণেই আপনি যদি শুধুমাত্র সুদের হারের দৃষ্টিকোণ থেকে এই পলিসিটি দেখেন, তাহলে এখানে কোনো বদল হয়নি। কিন্তু আপনি যদি এই পলিসিকে নিয়ন্ত্রক দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে আমি বলব এটি বেশ সহনশীল ছিল। তারা ছোট এনবিএফসিদের জন্য ইউভি ব্যবসাকে উৎসাহিত করেছে। তারা রিটকে সুবিধা দিয়েছে যাতে তাদের বন্ড বিভিন্ন ব্যাংক কিনতে পারে, এবং তারা আমাদের ব্যাংকিং ব্যবস্থাকে অন্যান্য চ্যানেলেও বেশ কিছু ছাড় দিয়েছে। সামগ্রিকভাবে নিয়ন্ত্রক দৃষ্টিকোণ থেকে এই পলিসি সহনশীল এবং সুদের হারের দিক থেকেও এটি 5 ত্রৈমাসিকের দিকে ভালোভাবে স্থিতিশীল রয়েছে। আমরা মনে করছি আগামী 6 থেকে 9 মাস পর্যন্ত সুদের হার বর্তমান স্তরেই থাকবে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।